জনাব আব্দুস সোমর মোল্লা কাজল, যিনি আমাদের চর অঞ্চলের বর্তমান যে বিভীষিকা রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার সম্পর্কে তার অভিজ্ঞতা লব্ধ এবং তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2016 সাল থেকে আমার এই রাসেল ব্যাপার নিয়ে যে অভিজ্ঞতা এবং আমার যে বিষয় এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। একটা সময় অর্থাৎ 2000 সালের পরে বাংলাদেশের বিশ্বের সর্ববিশেষজ্ঞ রাসেল ব্যাপারকে বাংলাদেশ থেকে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে 2009 সালে পুনরায় রাজশাহী অঞ্চলে এই সাপটি দেখা যায়। 2014 সালে আমাদের রাজবাড়ী জেলায় এই সাপটি দেখা যায়। ধারণা করা হয় 2015 সালের দিকে আমাদের চরহর কদরাসনে, চরহরিরামপুর এবং চরছাউকান্দি ইউনিয়নে এই সাপটি প্রবেশ করে এবং 2016 সালের দিকে প্রথম সাত্তার প্রামাণিক নামে চরহরিরামপুর ইউনিয়নের চরশালীপুর গ্রামের এক ব্যক্তিকে এই সাপে কামড় দেয়। দীর্ঘ চিকিৎসা নিয়ে সে কিন্তু সুস্থ হয়ে এখনো বেঁচে আছে। আর তখন থেকে এই সাপটিকে কিন্তু মানুষ চিনত না, যে বলতো এটি অজানা সাপ, পাহাড়ি সাপ, গোলবাহার, বল সাপার সাপ। এই নামটি স্থানীয়ভাবে নামকরণ হয়ে যায়। কেউ কেউ একে অজগরের বাচ্চাও বলতো। 2017 সালে চরঝাউকান্দি ইউনিয়নের গোপালপুর চরে আমাদের এই আব্দুল শিকদারের নামের এক ব্যক্তি এই রাসেল ব্যাপারে কামড়ে মৃত্যু হওয়ার, এটাই ছিল প্রথম মৃত্যু ঘটনা ফরিদপুর জেলায়। এরপরে ওই বছরই আপনার প্রায় 3 জন ব্যক্তির মৃত্যু ঘটে রাসেল ব্যাপারে কামড়ে এবং 2 জন ব্যক্তি চিকিৎসা নিয়ে সুস্থ হন। ওই সময়ে আমার সঙ্গীতে একটি ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে পাঠায় এবং তারা নিশ্চিত করে যে এটি রাসেল ব্যাপার বা চন্দ্রগোড়া, এবং সে থেকে সবাই মিলে আমরা কাজ করা শুরু করি এবং 2017 সাল থেকে 19 সাল এর ব্যাপক বিস্তৃতি এই চরাঞ্চলে ঘটে। চর হরিরামপুর, চর চরকান্দা ও সদর ইউনিয়নে এই সাপের বিস্তৃতি ঘটে এবং মৃত্যুর ঘটনা ঘটে। তবে গাজীরটেক ইউনিয়নে কিন্তু এই সাপের কামড়ের মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত 16 সাল থেকে এই 24 সাল পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন ব্যক্তি এই সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। এর সাথে অন্যান্য সাপও হয়তো বা আছে। এই সাপটি বরেন্দ্র অঞ্চলের হলেও পদ্মা তীরবর্তী এলাকায় সে নিজেকে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে এবং বংশ বিস্তার করে যাচ্ছে। 2019 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনাম রিসার্চ সেন্টার আসে এখানে এবং তাদের সাথে আমি 3 দিন এই চরে ক্যাম্পেইন করে চরঝাউকান্দি ইউনিয়নে সেখানে ছিলাম। সেই সময় ভিডিও চিত্রের মাধ্যমে তাদেরকে এই সাপ সম্পর্কে অবগত করা হয় এবং তারা একটি রাসেল ব্যাপারও এই চরপদ্রেশন থেকে সংগ্রহ করে, যে নিজস্ব উদ্যোগে সরকারিভাবে যে অ্যান্টিভেনম তৈরির যে কার্যক্রম সেটির জন্য। আর যেই বিষয়টি হচ্ছে এই সাপের জন্য চরাঞ্চলে চায়না দুয়ারি, তারপরে যেটা আমরা নলবাতা বলি, এই নলবাতায় আগুন দেয়া এবং যে ঘাস কাটার যে কাটার আছে, এই কাটার দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রাসেল ব্যাপার মারা করছে। আর পাশাপাশি এর সাথে কিন্তু গোকরা মারা যাচ্ছে। সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে মানুষ না জেনে, আমাদের যে উপকারী দারাস সাপটি মেরে ফেলছে এবং এর সাথে অন্যান্য সাপও মারা যাচ্ছে। আসলে সাপ নিধন করা যাবে না। তো আমাদের যে বিষয়গুলো আমরা করতে পারি এই সাপের রাসেল ব্যাপার থেকে, আমরা সেটা হচ্ছে যে ফসলি জমিতে আমরা গামবুটের ব্যবহার করতে পারি। 3 থেকে 3.5 ফুট দৈর্ঘ্যের একটি লাঠি দিয়ে কর্মক্ষেত্রের আশেপাশে নাড়াচাড়া দিয়ে তারপর কাজ শুরু করতে পারি। বাড়ির আশেপাশে এবং ঘরের ভেতর অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ ঘরের ভিতরেও রাসেল ব্যাপার ঢোকার রেকর্ড চরপদ্রেশনে একাধিক আছে। চরাঞ্চল থেকে রোগী পরিবহনের জন্য আমাদের একটি সি অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এছাড়া আমাদের ফরিদপুর অঞ্চলে সাপ অবমুক্ত করার একটি স্থান নির্ধারণ এবং উদ্ধারকারীদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যাওয়ার ব্যাপারে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। পাশাপাশি দেশীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরির যে কাজটি চলমান রয়েছে তাকে ত্বরান্বিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রতিটি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ এবং হাসপাতালের প্যাথোলজিতে সাপের কামড়ের রক্ত পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা। পরিশেষে বলবো, চন্দ্রবোড়ায় আতঙ্কিত নয়। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব দেখা দেয়, আর এই সাপটি আমাদের এই ইকোসিস্টেম অনেক ভূমিকা রাখে। আর যদি কখনো কাউকে সাপে কামড় দেয়, কোনো ক্রমেই, আমি আবারও বলছি যে কোনো ক্রমেই আমরা ওঝার কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ হাসপাতালে নিয়ে আসবো, কারণ আমাদের এই বিশেষ করে চরপদ্রেশনে কিন্তু 20 সাল থেকে অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে এবং অনেকে নিয়েছেনও। তো আমাকে এই অনুষ্ঠানে কথা বলার যে সুযোগ দেওয়া হয়েছে এর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।